আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানে যত দূরে থাকো না কেন, যারা ধরো আমার কাজ পর্যন্ত এসে পৌঁছতে পারছো না, দেখো আমি তোমাদের সবার জন্য নিয়ে এসেছি আজকে রুডিয়ার্ড কিপলিং, বিখ্যাত একজন ইংরেজ লেখক আর কবি, তার লেখা ইফ কবিতা। ইফ কবিতাটা আজ আমি তোমাদের পড়াবো। প্রথমে দেখো, কবিতাটা পড়ার আগে তোমাদের একটু কবি সম্পর্কে জানতে হবে। তারপর আমি পুরো কবিতাটা পড়ে দিয়েছি এবং সব শেষে আমি কি করেছি না, প্রত্যেকটা লাইন ধরে ধরে কবিতার প্রত্যেকটা পংক্তি, প্রত্যেকটা লাইনের অর্থ আমি লিখে দিয়েছি আর খুব সুন্দর করে তোমাদের বুঝিয়েছি। এছাড়াও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কিছু যদি ডাউট থাকে, তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। চলো শুরু করা যাক। এখানে প্রথমেই দেখো, দ্য ফেমাস ব্রিটিশ অথর অ্যান্ড পোয়েট রুডিয়ার্ড কিপলিং, who composed the classic poem If. It is a classic piece of literature that imparts valuable life lesson. The poem is written as a father's advice to his son, offering guidance on how to navigate the complexities of life and become a well-renowned individual. এখানে কি বলছে দেখো, দ্য ফেমাস ব্রিটিশ অথর অ্যান্ড পোয়েট, বিখ্যাত ইংরেজ লেখক এবং কবি। নাম কি কবির? রুডিয়ার্ড কিপলিং। হু কম্পোজড, যিনি রচনা করলেন, দ্য ক্লাসিক পোয়েম। ক্লাসিক শব্দের অর্থ কি? অতুলনীয়, আশ্চর্য সুন্দর একটা কবিতা তিনি রচনা করলেন, যার নাম হচ্ছে ইফ। ইফ বাংলার অর্থ হচ্ছে যদি। ইফ মানে কবিতাটা যখন আমি বোঝাবো লাইন বাই লাইন, তখন দেখবে যদি তুমি এটা করো, যদি তুমি ওটা করো, প্রত্যেকটা লাইনেই মোটামুটি যদি শব্দটা, ইফ শব্দটা তিনি ব্যবহার করেছেন। ইট ইজ আ ক্লাসিক পিস অফ লিটারেচার দ্যাট ইম্পার্টস ভ্যালুয়েবল লাইফ লেসন। তাহলে এটা এমন একটা বিখ্যাত সাহিত্যের ধরো একটা অংশ, অতুলনীয় অংশ, যেটাকে বলা হচ্ছে যার থেকে আমরা প্রচণ্ড ভালোভাবে মূল্যবান কিছু জীবনের শিক্ষা পাই। দ্য পোয়েম ইজ রিটেন অ্যাজ আ ফাদার্স অ্যাডভাইস টু হিজ সান। কবিতাটা এমনভাবে লেখা হয়েছে যেন একজন পিতা তার সন্তানকে কিছু মূল্যবান উপদেশ দিচ্ছেন। অফারিং গাইডেন্স অন হাউ টু নেভিগেট দ্য কমপ্লেক্সিটিস অফ লাইফ। তাহলে কী করে আমাদের জীবন, তো ধরো বিভিন্ন সমস্যা, সে মানুষের চলার পথ কখনোই মানে কুসুমাস্তীর্ণ হয় না, সেটা কণ্টকাকীর্ণ আর সমস্যার জর্জরিত জীবনের পথ থাকে। তা সেই সমস্ত সমস্যা কী করে আমরা জীবন থেকে দূরে সরাবো, আমরা কী করে সঠিক পথে চলবো, আমরা একটা সম্পূর্ণ আদর্শ ভালো মানুষ হয়ে উঠবো, আমাদের পিতা মাতা কিন্তু আমাদের ওইভাবেই শিক্ষা দেন। তাহলে অফারিং গাইডেন্স অন হাউ টু নেভিগেট দ্য কমপ্লেক্সিটিস অফ লাইফ, তাহলে জীবনের যত জটিলতা, যত সমস্যা আছে, কী করে আমরা সেগুলোকে দূর করব, কী করে সেই সময়তে আমরা জীবন পরিচালনা করব। অ্যান্ড বিকাম আ ওয়েল রিনাউন্ড ইন্ডিভিজুয়াল, এবং আমরা স্বনামধন্য একজন ব্যক্তি হিসাবে নিজেদেরকে কী করে গড়ে তুলব, কী করে পরিণত হব আমরা ভালো একজন আদর্শ মানুষে, সেই শিক্ষাই কবি আমাদের আশ্চর্য সুন্দরভাবে প্রত্যেকটা পংক্তির মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এখানে দেখো, আমি প্রথমে কবিতাটা পুরো দিয়েছি, তারপর কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ আমি ভিডিওর পরবর্তী অংশে ব্যাখ্যা করেছি। কবিতাটা কি বলছে খুব ভালো করে একটু মন দিয়ে বুঝে নাও। If you can keep your head when all about you are losing theirs and blaming it on you, if you can trust yourself when all men doubt you, but make allowance for their doubting too, if you can wait and not be tired by waiting, or being lied about, don't deal in lies, or being hated, not give way to hating, and yet don't look too good or talk too wise. এখানে দেখো, if you can dream and not make dreams your master, if you can think and not make thoughts your aim, if you can meet with triumph and disaster and treat these two impostors just the same, if you can bear to hear the truth you have spoken, twist by nibs to make a trap for fools, or watch the things you gave your life to broken and stoop
and build them up with worn out tools. If you can fill the unforgiving minute with 60 seconds worth of distance run, yours is the earth and everything that's in it, and which is more, you will be a man, my son. দেখো, এখানে আমি ইফ কবিতাটা খুব সুন্দর করে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা পংক্তির অর্থ বিস্তারিতভাবে আমি একটু লিখে দিয়েছি তোমাদেরকে, একটু ভালো করে পড়ে বুঝে নাও। দেখো, ইফ ইউ ক্যান কিপ ইউর হেড ওয়েন অল অ্যাবাউট ইউ, রুডিয়ার্ড কিপলিং আমাদের কি জানাচ্ছেন? দ্য স্পিকার স্টার্টস, বা বক্তা বা কবি পোয়েট এখানে লিখতে পারো, বাই অ্যাড্রেসিং দ্য কোয়ালিটি অফ কিপিং one's composure and staying calm while everyone else is panicking about losing everything. তাহলে দ্য স্পিকার বা বক্তা বা পোয়েট স্টার্ট শুরু করলেন, কি বলে শুরু করলেন? বাই অ্যাড্রেসিং, সম্বোধনের দ্বারা শুরু করছেন। কিসের সম্বোধন? না, ইফ দ্য কোয়ালিটি অফ কিপিং ওয়ান্স কম্পোজার, একজনের যে বিশেষ গুণ থাকে শান্ত সংযত হওয়া, অ্যান্ড স্টেইং কাম, খুব ধীর শান্ত হয়ে থাকা, while everyone else is panicking about losing everything. তাহলে সেই মানুষটির যে শান্ত সংযত হয়ে আছে, ধরো তার চারিদিকে অনেক মানুষজন থাকতে পারে, তারা যখন প্যানিক করছে, আতঙ্কিত হয়ে উঠছে সব কিছু হারাবার ভয়, তখন কিন্তু বক্তা বা কবি আমাদেরকে খুব শান্ত সংযত ধীর হয়ে থাকার একটা পরামর্শ দিচ্ছেন। ইন ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ প্রচণ্ড জটিল পরিস্থিতিতে, দ্য আইডিয়া অফ মেনটেনিং কম্পোজার অ্যান্ড নট গেটিং সোয়েপ্ট অ্যাওয়ে বাই প্যানিক অর ক্যাওয়াস। তাহলে কঠিন যে কোনো জটিল পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, মানুষের জীবন তো সবসময় সমান যায় না, যে কোনো ধরো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। তা সেই বিপর্যয়ের যে সময়, যে মুহূর্তটা, দ্য আইডিয়া অফ মেনটেন করতে হবে, রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? কম্পোজার, অর্থাৎ শান্ত সংযত হয়ে থাকতে হবে। অ্যান্ড নট গেটিং সোয়েপ্ট অ্যাওয়ে বাই প্যানিক অর ক্যাওয়াস, অর্থাৎ তখন যেন আতঙ্ক বা ক্যাওয়াস, বিশৃঙ্খলা, এই যে একটা চরম ঢেউয়ের মতো মানুষের জীবনে আসে, সেই বিশৃঙ্খলা স্রোতে যেন বহুদূর ভেসে না যাওয়া হয়, সেই পরামর্শই কবি আমাদের দিয়েছেন। এখানে দেখো দ্বিতীয় লাইন, আর লুজিং দেয়ার অ্যান্ড ব্লেমিং ইট অন ইউ। এখানে আমাদের কবি কি জানাচ্ছেন? ইন দিস লাইন দ্য স্পিকার অ্যাকনলেজেস দ্যাট people around you are losing their calm and might be upset. তাহলে যে ব্যক্তি শান্ত সংযত হয়ে আছে, তার চতুর্দিকের তার চতুর্দিকের মানুষেরা, অথবা তুমি যদি শান্ত সংযত হয়ে থাকো, তাহলে তোমার চতুর্দিকের মানুষেরা হয়তো একটু বিরক্ত হতে পারে, আপসেট মাইট বি, হয়তো একটু আপসেট হতে পারে, অ্যান্ড দে মাইট ইভেন ব্লেম ইউ ফর দ্য প্রবলেমস দে আর ফেসিং। তাহলে এই যে মানুষগুলি বিভিন্ন সমস্যার যখন মুখোমুখি হচ্ছে, তখন হয়তো তারা তোমার ওপর কোনো রকম দোষ দিতে পারে, তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তার জন্য হয়তো তারা তোমাকে দায়ী করতে পারে। ইয়েট দেন ইউ হ্যাভ টু রিমেন পিসফুল অ্যান্ড এন্ডিউরিং। দেখো এখানে এন্ডিউরিং একটা মানে লিখে দিয়েছি, স্টেবল। তারপরেও তোমাকে শান্ত থাকতে হবে এবং স্থায়ী, স্থির, এন্ডিউরিং যে মানেটা আমি লিখে দিয়েছি, স্থায়ী থাকতে হবে। অর্থাৎ চরম বিপদের মুখে পড়েও নিজের ওপর নিজের বিশ্বাস রাখতে হবে, যেন নিজের বিশ্বাসটা কোনো সময় না হারিয়ে যায়। ভীষণভাবে চরম জটিলতার পরিস্থিতিতে পড়েও খুবভাবে আপসেট হয়ে যাওয়া, এগুলো কবি আমাদের শিক্ষা দিচ্ছেন, এগুলো আমাদের বারণ করছেন। পরের লাইন দেখো, কবি আমাদের জানাচ্ছেন, ইফ ইউ ক্যান ট্রাস্ট ইয়োরসেলফ when all men doubt you. The poem encourages self-confidence and self-belief even when others doubt your abilities or intentions. তাহলে দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটা আমাদের সাহস দিচ্ছে বা আমাদের পরামর্শ, একটা উপদেশ দিচ্ছে,
যে কী দিচ্ছে, সেলফ কনফিডেন্স, অর্থাৎ নিজের ওপর নিজের বিশ্বাস, অ্যান্ড সেলফ বিলিভ, নিজের আত্মবিশ্বাসকে বেশ খানিকটা উৎসাহ দিচ্ছে এই কবিতাটা পড়ে সত্যি আমরা অনেক কিছু জীবনে শিক্ষা লাভ করতে পারি। ইভেন হোয়েন আদার্স ডাউট ইউর এবিলিটিস অর ইন্টেনশনস, যখন অন্যরা তোমার যে ক্ষমতা আছে তোমার ভেতরে, বা যে মানুষটি ধরো শান্ত সংযত হয়ে আছে, তার যে ক্ষমতা, কেন শান্ত হয়ে আছে বিপদের মধ্যে পড়েও, না তার নিশ্চয়ই করে কোনো রকম নিজের ওপর আত্মবিশ্বাস আছে যে আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো। তার এবিলিটি আর তার ইন্টেনশন মানে কি, উদ্দেশ্য, যে লক্ষ্য বা তার যে ইচ্ছা অভিপ্রায়, এর সম্বন্ধে সেই মানুষটার অথবা তোমার আর কি নিজের ওপর নিজের আত্মবিশ্বাস থাকা একটা চরম বিপদের মধ্যে উচিত। তা এই কথাটাই কবি আমাদের এখানে জানাচ্ছেন। এখানে দেখো কবি আমাদের জানাচ্ছেন, বাট মেক অ্যালাউন্স ফর দেয়ার ডাউটিং টু। কি বলছেন, যে হোয়াইল ট্রাস্টিং ইয়োর সেলফ, তুমি যখন তোমার নিজের ওপর বিশ্বাস রাখছো, ইউ শুড অলসো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট, তোমার অতি অবশ্য উচিত বোঝা এবং সমর্থন করা বা মেনে নেওয়া, দ্যাট পিপল, সে সমস্ত মানুষগুলোকে, মে হ্যাভ ডাউটস, যারা যারা সন্দেহ প্রকাশ করছে। ইট ইজ নট অ্যাবাউট ডিসরিগার্ডিং আদার্স ডাউটস, অন্যের সন্দেহকে কখনো উপেক্ষা বা অবহেলা করা উচিত না, বাট আন্ডারস্ট্যান্ডিং দ্যাট স্পেকটিসিজম ইজ ন্যাচারাল, তোমার এটা অতি অবশ্য বোঝা উচিত যে সংশয়বাদ বা সন্দেহ করা এটা মানুষের স্বাভাবিক ধর্ম একটা। দিস সাজেস্ট আ ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড হিউমিলিটি। হিউমিলিটি মানে দেখো নম্রতা, ভদ্রতা, জেন্টলনেস লিখে দিয়েছি। তার কবিতাটি আত্মবিশ্বাস এবং নম্রতার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ পদ্ধতির পরামর্শ দেয়। তারপর দেখো, ইফ ইউ ক্যান ওয়েট অ্যান্ড নট বি টায়ার্ড বাই ওয়েটিং, অর্থাৎ কি, তুমি যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো, কিন্তু অপেক্ষা করতে করতে ক্লান্ত হলে চলবে না। দ্য পোয়েট টোল্ড আস ইন দিস কনটেক্সট, এই প্রসঙ্গে কবি আমাদের জানাচ্ছেন কি, দ্য পেশেন্স ইজ আ গ্রেট ভার্চু, সত্যি ধৈর্য হচ্ছে একটা বড় গুণ। দ্য পোয়েম এমফাসাইজেস, অর্থাৎ জোর দিয়ে কবিতাটা কি প্রকাশ করছে, দ্য এবিলিটি টু ওয়েট উইদাউট বিকামিং এক্সস্টেড বা টায়ার্ড বা ক্লান্ত, যেটা লিখে দিয়েছি দেখো, অর ফ্রাস্ট্রেটেড। তাহলে কবিতাটি আমাদের জানাচ্ছে কি, যে ক্লান্ত বা হতাশ না হয়ে অপেক্ষা করার ক্ষমতার ওপর বেশ ভালোভাবে জোর দিয়েছে। কবিতাটা পরে আমরা বুঝতে পারি যে আমাদের অপেক্ষা করতে করতে কখনোই ক্লান্ত হওয়া উচিত না, অর্থাৎ আমাদের মন থেকে আশা এটাকে ত্যাগ করা কখনোই উচিত নয়। Or being lied about, don't deal in lies, even when you are faced with falsehood, অর্থাৎ মিথ্যার মুখোমুখি তুমি যদি হও, or you should not resort, মানে যেটা অবলম্বন করা উচিত নয়, টু ডিসঅনেস্টি ইন রেসপন্স। তাহলে কখনো কখনো মিথ্যার মুখোমুখি হলেও তোমাকে মিথ্যার আশ্রয় তুমি যেন না নাও, প্রতিক্রিয়া হিসাবে, রেসপন্স হিসাবে তুমি যেন মিথ্যা কথা বলো না। তাহলে দেখো বাংলাটা লিখে দিয়েছি, এমনকি যখন তুমি মিথ্যা বা অভিযোগের মুখোমুখি হবে, তখন তোমার প্রতিক্রিয়ায় যেন অসততা বা অসাধুতা কখনোই তুমি অবলম্বন করবে না, অবলম্বন করা উচিত নয়। মেনটেন ইওর ইন্টিগ্রিটি, তোমার সততা তুমি সর্বদা বজায় রাখবে, সর্বদা রক্ষা করে চলবে। Or being hated, don't give way to hating if others dislike or hate you, যদি তোমাকে অন্য কেউ ঘৃণা করে বা অপছন্দ করে। It is important not to respond with hatred or resentment, তাহলে বিরক্তি বা ঘৃণা তোমার মধ্যে তখন আনা যাবে না। তাহলে অন্যরা যদি তোমাকে অপছন্দ করে বা ঘৃণা করে, তবে ঘৃণা বা বিরক্তির সাথে প্রতিক্রিয়া না করা খুবই গুরুত্বপূর্ণ। ইনস্টেড রাইজ অ্যাবাভ সাচ নেগেটিভ ইমোশনস, তাহলে এই ধরনের নেতিবাচক যে আবেগগুলো আছে সেগুলোর ওপরে উঠতে হবে। অ্যান্ড মেনটেন আ সেন্স অফ গ্রেস অ্যান্ড ফরগিভনেস, তাহলে একটা রক্ষা করে চলতে হবে যে একটা প্রীতি, একটা ক্ষমা, এই সমস্ত মানসিকতাগুলো যেন তোমার মধ্যে তখন থাকে। এই সব কিছু নেগেটিভ যত কিছু ইমোশনস আছে সব কিছুর ওপরে উঠতে হবে। ক্ষমা মানুষের জীবনে পরম ধর্ম।
তারপর দেখো, অ্যান্ড ইয়েট ডোন্ট লুক টু গুড নট টক টু ওয়াইজ। দ্য পোয়েম অ্যাডভাইসেস এগেনস্ট অ্যাপিয়ারিং টু পারফেক্ট অর অ্যাক্টিং সুপেরিয়ার। তাই কবিতাটা আমাদের পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে কীভাবে না, এগেনস্ট অর্থাৎ কখনোই ভীষণ নিখুঁত হওয়া বা ভীষণ উচ্চতর একটা সুপেরিয়ার ক্ষমতা রয়েছে, তুমি সবার থেকে অনেক বেশি জানো, অনেক বেশি মানে ভালো মানুষ, এরকম ধরনের কখনো জাহির করতে নেই নিজেকে। অ্যাপিয়ারিং এই অবস্থায় সামনে আসা উচিত না, এমনটা হওয়া উচিত না। দ্য পোয়েম অ্যাডভাইসেস এগেনস্ট অ্যাপিয়ারিং টু পারফেক্ট অর অ্যাক্টিং সুপেরিয়ার। The idea here is not to be arrogant or overly self-righteous, ধার্মিক, স্বধার্মিক। তাহলে এখানে ধারণাটা অত্যন্ত অহংকারী হওয়া বা অতিরিক্ত স্বধার্মিক হওয়া উচিত নয়। ডোন্ট অ্যাপিয়ার টু ভার্চুয়াস অর এক্সেসিভলি নলেজেবল। তাহলে খুব বেশি গুণী বা অত্যধিক নিজেকে জ্ঞানী দেখানো কখনোই উচিত না। স্টে হাম্বল অ্যান্ড ডাউন টু আর্থ। তাহলে খুব নম্র, ভদ্র, সভ্য, সাধারণ মানুষের মতো পরামর্শ দিচ্ছে কবিতাটা আমাদের যেন থাকতে হয়। এখানে দেখো, কবি আমাদের একটা অন্য প্রসঙ্গের কথা জানাচ্ছেন। ইফ ইউ ক্যান ড্রিম অ্যান্ড নট মেক ড্রিমস ইয়োর মাস্টার। তাহলে যদি তুমি স্বপ্ন দেখো, কখনো স্বপ্নকে তোমার প্রভু করে তোলো না জীবনের। While it is important to have dreams and aspiration, তাহলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা থাকা অত্যন্ত প্রয়োজন। But don't become a slave to them, কিন্তু কখনো তার ভৃত্য, তার দাস, তার চাকরে পরিণত হয় না। অর্থাৎ স্বপ্ন দেখো কিন্তু স্বপ্নের দাস হয় না। Dreams and aspirations shouldn't control you to the point where you lose sight of reality. তাহলে বাস্তব দেখার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কখনো হারিয়ে ফেলো না। কোন সময় না, যখন তুমি স্বপ্ন দেখছো অথবা তুমি যখন আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আনছো। তাহলে ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন শুডন্ট কন্ট্রোল ইউ, তাকে কখনোই তোমার জীবনকে, তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না। টু দ্য পয়েন্ট ওয়্যার ইউ লুজ সাইট অফ রিয়েলিটি, বাস্তব দেখার যে চোখটা সেটা হারিয়ে গেল, এমন কিছু স্বপ্ন তুমি দেখে ফেললে। কিপ আ সেন্স অফ রিয়ালিজম অ্যান্ড প্র্যাকটিক্যালি, তাহলে বাস্তবতা এবং ব্যবহারিকতার একটা ধারণা নিজের মধ্যে রাখা অত্যন্ত প্রয়োজন। কবি এখানে আমাদের জানাচ্ছেন, ইফ ইউ ক্যান থিঙ্ক অ্যান্ড নট মেক থটস ইউর এম, অর্থাৎ চিন্তা করো কিন্তু চিন্তাকে যেন জীবনের লক্ষ্য করে তোলো না। সিমিলারলি ওয়াইল, আগের মতো স্বপ্নের মতোই কবি আবার বলছে, তাই সিমিলারলি ওয়াইল থিঙ্কিং আর ইন্টেলিজেন্স আর ভ্যালুয়েবল, সত্যি চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা এগুলো খুবই মূল্যবান। ডোন্ট লেট ইউর থটস কন্ট্রোল ইউ, কিন্তু তোমার চিন্তা তোমাকে যেন নিয়ন্ত্রণ করতে না পারে। তুমি চিন্তা করো কিন্তু চিন্তাকে কখনো নিজের ওপর ভারী পড়তে দিও না। অ্যাকশনস আর অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ থটস, তাহলে তুমি যে কাজগুলো করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমার চিন্তাভাবনার মতো। চিন্তাভাবনা অনুযায়ী তো মানুষ কাজকর্মগুলো করে। ব্যালেন্স থিঙ্কিং উইথ অ্যাকশন, তাহলে কর্মের সাথে তোমার নিজের চিন্তার একটা ভারসাম্য রাখো। ধরো তুমি বসে বসে স্বপ্নই দেখছো বা তুমি বসে বসে ভাবছো যে আমি পরীক্ষায় ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছি বা ভীষণ ভালো রেজাল্ট করেছি, কিন্তু দেখা গেলো তুমি পড়াশোনা কিছু করলে না। তাহলে সারা বছর ধরে তুমি ওই চিন্তাটাই করে গেলে যে আমি ফার্স্ট হবো, আমি ভাবলে মনে মনে, কিন্তু কার্যসিদ্ধি হলো না। অর্থাৎ ভাবনা চিন্তা অনুযায়ী তোমাকে তো কাজ করতে হবে, পড়াশোনা মুখস্থ করতে হবে সারা বছর ধরে, তবেই তো ভালো রেজাল্ট হবে। তাহলে অ্যাকশনস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ থটস, তোমার চিন্তা ভাবনার মতোই তোমার কাজগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি ভালো চিন্তা করো তাহলে ভালো কাজও তোমাকে করতে হবে ভালো ফললাভের জন্য। তারপর দেখো, কবি আমাদের জানাচ্ছেন, ইফ ইউ ক্যান মিট উইথ ট্রায়াম্প অ্যান্ড ডিজাস্টার, দ্য পোয়েট introduces the idea of encountering both success and failure. তাহলে কবি সফলতা এবং ব্যর্থতা দুটোরই আমাদের মুখোমুখি হওয়ার একটা ধারণার পরিচয় দিয়েছেন। লাইফ অফেন প্রেজেন্টস বোথ সাকসেস, দ্যাট মিনস ট্রায়াম্প, অ্যান্ড ফেলিওর, দ্যাট মিনস ডিজাস্টার। তার জীবন প্রায়ই আমাদের জীবনে এসে থাকে, বিজয় বা ব্যর্থতা, সাফল্য বা বিপর্যয় দুটোই আসে।
বি প্রিপেয়ার্ড ফর বোথ, দুটোর জন্যই আমাদের প্রস্তুত থাকা উচিত। এখানে দেখো কবি আমাদের বলছেন, অ্যান্ড ট্রিট দিস টু ইম্পোস্টার্স জাস্ট দ্য সেম। তার ইম্পোস্টার্স মানে কি? প্রতারক, যে ঠকবাজ। তাহলে দ্য স্পিকার বা দ্য পোয়েট এখানে লিখতে পারো সাজেস্ট ট্রিটিং বোথ সাকসেস অ্যান্ড ফেলিওর, দুটোকেই, সাফল্যকে বলো বা ব্যর্থতাকে বলো, অ্যাজ ইম্পোস্টার্স, অর্থাৎ প্রতারক হিসাবে এই সাফল্য বা ব্যর্থতা দুটোই দেখাতে হবে, দেখতে হবে আমাদেরকে। নট গেটিং ওভারলি ইলেটেড বাই সাকসেস অর এক্সেসিভলি ডিসহার্টেন্ড, বা হতাশ হওয়া যাবে না বাই ফেলিওর। তাহলে যখন আমরা কোনো কিছুতে জয়লাভ করি তখন খুব বেশি উচ্ছ্বসিত হওয়া যাবে না, বা যখন আমরা ব্যর্থ হই তখনও তার জন্য হতাশ হওয়া যাবে না। তাহলে সাফল্যের জন্য অতিরিক্ত উচ্ছ্বসিত না হওয়া এবং ব্যর্থতায় অত্যধিক হতাশ না হওয়ার কথা কবি আমাদের জানিয়েছেন। If you can bear to hear the truth you have spoken. The poem encourages us, the poem encourages the reader, এভাবে ভাবো, to accept the consequences of speaking the truth. তাহলে কবিতাটি আমাদের কি করছে? উৎসাহ দিচ্ছে, বা পাঠকদের উৎসাহ দিচ্ছে, যেটা সমর্থন করতে হবে, অ্যাকসেপ্ট, মেনে নিতে হবে। কিসের জন্য? দ্য কনসিকোয়েন্সেস অফ স্পিকিং দ্য ট্রুথ, অর্থাৎ সত্য বলার যে পরিণতি, সত্য বলার যে ফলাফল, তার সম্পর্কে কবিতাটা আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করছে। তার ফলাফলটা আমাদের সত্যের মেনে নিতে হবে। ইভেন ইফ আদার্স, যদিও অন্যরা ডিস্টর্ট অর মিসইউজ ইট, তাহলে তোমার বলার সত্যটাকে অন্য কেউ বিকৃত করতে পারে, পাল্টে দিতে পারে, অপব্যবহার করতে পারে ফর দেয়ার ওন বেনিফিট, তাদের নিজেদের সুবিধার জন্য, তবুও তোমাকে সত্যের পথ পরিহার করা যাবে না, সত্যের পথ ধরেই চলতে হবে, সত্যের পথ অবলম্বন করতে হবে। Twisted by knaves to make a trap for fools. The truth you have spoken may be manipulated or twisted by dishonest individuals to deceive simple common people. তাহলে দ্য ট্রুথ, যে সত্যটা, ইউ হ্যাভ স্পোকেন, তুমি বলেছ, মে বি ম্যানুপুলেটেড, সেটা ছলচাতুরি করে পাল্টে দেওয়া যেতে পারে, টুইস্টেড অর্থাৎ একেবারে ভিন্ন করে দেওয়া যেতে পারে, বাই ডিসঅনেস্ট ইন্ডিভিজুয়ালস অর্থাৎ অসাধু বা খারাপ লোকেদের দ্বারা, টু ডিসিভ অর্থাৎ প্রতারণা বা ঠকানো তারা করবে, কাদেরকে? সিম্পল কমন পিপলদের। তাহলে তুমি যে সত্য কথা বলেছ তা অসাধু ব্যক্তিদের দ্বারা ছলচাতুরি করা হতে পারে, অথবা অসাধু ব্যক্তিরা তোমার কথাগুলি অন্যভাবে ঘুরিয়ে বলতে পারেন, যা অত্যন্ত সহজ, সাধারণ, সরল ব্যক্তিদের সেটা ঠকাতে পারে বা প্রতারিত করতে পারে। দ্য পোয়েট ওয়ান্টস আস, আমাদের সতর্ক করে দিয়েছেন এই বলে, অ্যাবাউট দ্য ইভিল ইন্টেনশনস অফ দিজ পিপল, তাহলে ওই সমস্ত অসাধু লোকেদের উদ্দেশ্য সম্পর্কে কবি আমাদের সতর্ক করেছেন। দিস পিপল মে বি টুইস্ট ইউ ওয়ার্ডস টু ডিসিভ আদার্স, বাট ইউ উইল নট ফল ইনটু দেয়ার ট্র্যাপ, তোমাকে কিন্তু তাদের সেই ফাঁদে পা দিলে চলবে না। তারা বিভিন্ন কথা তোমার নামে বলতে পারে, কিন্তু তোমাকে সৎ পথেই এগিয়ে যেতে হবে। কবি দেখো এখানে আর একটা প্রসঙ্গের কথা আমাদের জানাচ্ছেন, or what's the things you give your life to broken, even if your life's work or efforts are destroyed or lost. তাহলে even if your life's work, তোমার জীবনের কাজ, and efforts, তোমার যে প্রচেষ্টা, আর destroyed or lost, সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে, হ্যাভ দ্য ডিটারমিনেশন টু মুভ ফরওয়ার্ড, কিন্তু তখন তোমার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা দৃঢ় সংকল্প তোমাকে রাখতেই হবে। তোমার জীবনের কাজ বা প্রচেষ্টা ধ্বংস হয়ে গেলে বা হারিয়ে গেলেও এগিয়ে যাওয়ার একটা দৃঢ় সংকল্প, দৃঢ় মানসিকতা তোমাকে রাখতেই হবে। দ্যাট মিনস সামটাইমস থিংস দ্যাট ইউ হ্যাভ ইনভেস্টেড টাইম, যার জন্য যে সমস্ত কাজ করার জন্য তুমি সময় নিযুক্ত করেছো বা সময় নিয়োগ করেছো, অ্যান্ড এফর্ট, তুমি তোমার চেষ্টাটা দিচ্ছ, কিন্তু মে ফল অ্যাপার্ট অর ফেল,
তারা হয়তো কখনো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বা ব্যর্থ হতে পারে। কখনো কখনো তুমি যে জিনিসগুলিতে সময় বা প্রচেষ্টা বিনিয়োগ করেছো তা ব্যর্থ হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। বি প্রিপেয়ার্ড ফর সাচ ডিজাস্টার্স। তাহলে এই ধরনের বিপর্যয়ের জন্যে তোমাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। And stoop and build them up with worn out tools. তাহলে ইউজ হোয়াট এভার রিসোর্সেস ইউ হ্যাভ। তোমার কাছে সব কিছু ধরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু সেই টুকরোগুলো, সেই ভাঙা টুকরোগুলোকে নিয়ে যা যা তোমার কাছে সম্পদ রয়েছে, ইভেন ইফ দে আর ওল্ড অর ইনসাফিসিয়েন্ট, সেগুলো ধরো ভীষণ পুরনো হয়ে গেছে বা সেগুলো অপর্যাপ্ত রয়েছে, মানে সেগুলো ঠিকমতো কাজে আসছে না, টু রিবিল্ড হোয়াটস বিন লস্ট। তাহলে তোমার যা কিছু হারিয়েছে সেগুলোকে আবারও গঠন করে তুলতে হবে। তাহলে তোমার যা কিছু সম্পদ আছে তা ব্যবহার করো, এমনকি যদি সেগুলো পুরনো হয়ে যায় বা অপর্যাপ্ত হয়ে যায়, যা হারিয়ে গেছে সেগুলোকে আবার নতুন করে নির্মাণ করে তুলতে হবে। দ্য পোয়েট অলসো টেলস আস ইন দিস কনটেক্সট দ্যাট, কবি এই প্রসঙ্গে আমাদের আরও জানাচ্ছেন, ইভেন হোয়েন ফেসড উইথ ব্রোকেন ড্রিমস অর চ্যালেঞ্জেস। তাহলে আমাদের জীবনে যে সমস্ত কঠিন পরিস্থিতিগুলো এসে যায়, যার জন্য আমাদের সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, হ্যাভ দ্য রেজিলেন্স টু রিবিল্ড, সেগুলোকে সহনশীল হয়ে উঠতে হবে, আমাদের সহ্য ক্ষমতা রাখতে হবে সেগুলো পুনরায় নির্মাণ করে তোলার জন্য। অ্যান্ড কন্টিনিউ ইউর এফর্টস, এবং তোমার সমস্ত প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে। ইভেন ইফ ইউ হ্যাভ লিমিটেড রিসোর্সেস অর ফেস ডিফিকাল্টিস, তোমার কাছে যদি সামান্য সীমিত সম্পদ থাকে এবং তুমি যদি তখন বিভিন্ন জটিলতার মুখোমুখি হও, তাহলে বিভিন্ন অসুবিধার মুখোমুখি হও, তাহলেও তোমাকে নতুন করে আবারও বানিয়ে নিতে হবে, আবারও পুনর্গঠন করে নিতে হবে। তাই কবি এই প্রসঙ্গে আমাদের আরও বলেছেন যে ভাঙা স্বপ্ন বা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, সীমিত সম্পদ বা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হলেও আমাদের পুনর্নির্মাণ এবং চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সেখানে সহনশীলতা অতি অবশ্যই রাখতে হবে, ভেঙে পড়লে চলবে না। কবি দেখো এখানে আমাদের একটা সুন্দর উপদেশ দিয়েছেন। ইফ ইউ ক্যান ফিল দ্য আনফরগিভিং মিনিট, দ্য আনফরগিভিং মিনিট রেফার্স টু প্রেসিয়াস টাইম। তাহলে অমার্জনীয় মুহূর্ত বলতে কবি আমাদের মূল্যবান সময়কে বুঝিয়েছেন। টাইম ইজ ভেরি লিমিটেড, সময় তো খুবই সীমিত। কেউ ধরো আমরা 50 বছর, 60 বছর, 70 বছর এরকম বাঁচি, তাহলে আমাদের জীবনে সময়কাল তার মধ্যে অর্ধেকটা তো ঘুমিয়েই কেটে যায়। তাহলে আমাদের জীবনের সময়কাল কিন্তু খুব কম। টাইম ওয়েটস ফর নো ওয়ান, কারোর জন্য সময় অপেক্ষা করে না। দেয়ার ইজ আ সেইং ইন ইংলিশ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে ইংরেজিতে একটা কথা আছে, সময় আর নদীর স্রোত বা সমুদ্রের ঢেউ যেটাকে বলা হয়, সেটা কারোর জন্য অপেক্ষা করে না। ওয়ান্স টাইম ইজ লস্ট, যদি সময় একবার হারিয়ে যায়, ইট ক্যানট বি রিগেইনড, এটাকে আর ফিরিয়ে আনা যায় না। সো উই শুড মেক ম্যাক্সিমাম ইউজ অফ এভরি মোমেন্ট অফ দ্যাট টাইম। তাহলে আমাদের উচিত কি, ম্যাক্সিমাম ইউজ করা, সর্বোচ্চ সম্পূর্ণরূপে ব্যবহার করে তোলা অফ এভরি মোমেন্টকে, প্রত্যেকটা মুহূর্তকে, সেই সময়, গুরুত্বপূর্ণ সময়। এভরি মোমেন্ট উই হ্যাভ টু মুভ টুয়ার্ডস দ্য নিউ ক্রিয়েশন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিছু না কিছু নতুন সৃষ্টির দিকে, নতুন কাজের দিকে এগিয়ে যেতে হবে। কারণ স্থবিরতা হচ্ছে মৃত্যুর নামান্তর, থেমে যাওয়া। জীবনে যদি কোনো বাধার সম্মুখীন হয়ে কোনো মানুষ থেমে যায়, তাহলে তার কাছে মৃত্যু এগিয়ে আসে। তাহলে সেই মৃত্যুকে জয় করতে হবে, অর্থাৎ আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখানে দেখো, উইথ 60 সেকেন্ডস ওর্থ অফ ডিস্টেন্স রান, তাহলে মাত্র 60 সেকেন্ড ব্যবধান হয়ে আছে তোমার স্বপ্ন পূরণে, তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। ইন ইচ ব্রিফ মোমেন্ট অ্যাকমপ্লিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, ইভেন ইফ ইটস আ স্মল স্টেপ টুয়ার্ডস ইউর গোলস। তাহলে প্রত্যেকটা ছোট্ট সংক্ষিপ্ত এই যে মুহূর্তগুলো, ইন ইচ ব্রিফ মোমেন্ট অ্যাকমপ্লিশ, তোমাকে অর্জন করতে হবে কি, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যতটা পারো জ্ঞান অর্জন করা, ভালো কাজ করে যাওয়া এই পৃথিবীর বুকে। ইভেন ইফ ইটস আ স্মল স্টেপ, একটা ছোট্ট ছোট্ট পদক্ষেপ রয়েছে টুয়ার্ডস ইউর গোলস, তোমার লক্ষ্য অর্জনের দিকে বা লক্ষ্য পূরণের দিকে। মাত্র 60 সেকেন্ড ব্যবধান, তোমাকে পা ফেলে
সেদিকে এগোতেই হবে। Yours is the earth and everything that's in it. তাহলে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা তখন সব কিছু তোমারই হয়ে যাবে। If you can embody these qualities and principles, you can consider the world and everything in it as yours. তাহলে if you can embody, তুমি যদি সেই সময় অর্জন করতে পারো, কি অর্জন করতে পারো, যে তুমি যদি সেই তোমার কাজগুলোর দ্বারা সেই সময়টাকে মূর্ত করে তুলতে পারো, সেই কাজগুলো, সেই গুণগুলোকে তোমার মধ্যে ফুটিয়ে তুলতে পারো, দিস কোয়ালিটিস অ্যান্ড প্রিন্সিপালস, তোমার নীতি, সেই গুণাবলীকে তোমার নিজের মধ্যে যদি আনতে পারো, মূর্ত করে তুলতে পারো, ইউ ক্যান কনসিডার দ্য ওয়ার্ল্ড, তখন তুমি যে পৃথিবীকে তুমি তখন কী হিসাবে দেখবে, এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এভরিথিং ইন ইট, ইট বলতে এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে, সব কিছু তোমার, সমস্ত ভালো, সমস্ত শুভ, সব কিছু তখন তোমারই ঘটছে। কেন না, তুমি সারা জীবন ধরে ভীষণ ভালো কাজ করে এসেছো। তাহলে ইফ ইউ ক্যান এম্বডি দিস কোয়ালিটিস অ্যান্ড প্রিন্সিপালস, ইউ ক্যান কনসিডার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এভরিথিং ইন ইট অ্যাজ ইয়োর্স, যেন এই বিশ্বের যা কিছু আছে সব কিছু তখন তোমার অধীনে চলে আসছে। And which is more, you will be a man, my son. The poem concludes by emphasizing that by living by these virtues, you will become a complete and admirable person. তাহলে কবিতাটি আমাদের জোর দিয়ে এই কথা জানাচ্ছে কি, শেষ করবার সময় এই সমস্ত গুণাবলীর দ্বারা যদি জীবনযাপন করা যায়, তাহলে তুমি একজন সম্পূর্ণ এবং প্রশংসনীয় ব্যক্তি হয়ে উঠবে। দেখো কবিতাটার কনক্লুশনে বা উপসংহারের শেষে আমরা কি বলতে পারি, দিস পোয়েম ইজ আ পাওয়ারফুল রিফ্লেকশন অফ দ্য ভার্চুস অফ পেশেন্স, ইন্টিগ্রিটি, রেজিলিয়েন্স অ্যান্ড ইমোশনাল ম্যাচুরিটি। রুডিয়ার্ড কিপলিংস ইফ কবিতাটা, কবির নাম হচ্ছে রুডিয়ার্ড কিপলিংস, ইজ আ timeless piece of advice on how to navigate life's challenges with grace and wisdom. তাহলে দ্য পোয়েম ইজ আ পাওয়ারফুল রিফ্লেকশন, একটা অত্যন্ত শক্তিশালী একটা রিফ্লেকশন, একটা প্রতিফলন ঘটছে এই কবিতাটার মধ্যে দিয়ে। কোন জিনিসগুলোর প্রতিফলন ঘটছে না, অন দ্য ভার্চু, সেই সব গুণাবলীগুলো কী কী, ধৈর্য থাকতে হবে, পেশেন্স, ইন্টিগ্রিটি, সততা, রেজিলিয়েন্স, সহনশীলতা, অ্যান্ড ইমোশনাল ম্যাচুরিটি, মানসিক বিকাশের সমস্ত গুণাবলী এই কবিতাটার মধ্যে দিয়ে ফুটে উঠছে। রুডিয়ার্ড কিপলিংস, যিনি বিখ্যাত একজন কবি ছিলেন, ইংরেজ কবি, তার লেখা এই ইফ কবিতাটা ইজ আ টাইমলেস পিস অফ অ্যাডভাইস, একটা নিরবধি, যেটা আদি অনন্তকাল ধরে, ধরো যতবার আমরা এই কবিতাটাকে পড়বো ততবার কিছু না কিছু উপদেশ আমরা এটা থেকে নিতেই পারবো। অন হাউ টু নেভিগেট লাইফস চ্যালেঞ্জেস, কীভাবে আমাদের জীবনের যত কিছু প্রতিবন্ধকতা আসবে সেগুলোকে আমরা কীভাবে পরিচালনা করতে পারবো উইথ গ্রেস অ্যান্ড উইজডম, অত্যন্ত প্রজ্ঞার সাথে, অত্যন্ত অনুগ্রহের সাথে আমরা কি করে, গ্রেস দেখো লিখে দিয়েছি অনুগ্রহ, আর উইজডম হচ্ছে প্রজ্ঞা, এই সঠিক জ্ঞানের সাথে আমরা কি করে পরিচালনা করতে পারবো, জীবনের সকল বাধাকে আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারবো, তার সম্পর্কে কবি ভীষণ মূল্যবান কিছু সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।